নজরুল ভাই, আমরা সরাসরি আলোচনায় চলে যাই। ওখানকার কি অবস্থা? দেখো, অবস্থা বলতে অবস্থাটা খুবই খারাপ অবস্থা। তার কারণ হচ্ছে যারা শান্তিপূর্ণ যেসব ছাত্ররা প্রোটেস্ট করছে, তার কারণ হচ্ছে এই যে নিট দুর্নীতি প্রশ্ন ফাঁস হয়ে গেছে। একটা নিট এমনিতেই যেইভাবে প্রত্যেকটা রাজ্যে আগে মেডিকেল পরীক্ষা হতো, প্রত্যেকটা রাজ্যের আলাদাভাবে তখন পরীক্ষা হতো। সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে ফেডারেল যে আমাদের ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার সেটাকে নষ্ট করে একটা সেন্ট্রালাইজ একটা সংস্থা করলো, নিট পরীক্ষা করলো। ঠিক আছে, ভালো, কিন্তু সেইটার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। যে বিজেপি সমস্ত রিজিওনাল পার্টিগুলোর বিরুদ্ধে দুর্নীতির কথা বলে, তারা নিজেরাই দুর্নীতি করছে, নিট কেলেঙ্কারি ফাঁস হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে ছাত্ররা। তাদের সিম্পল দাবি যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তার পদত্যাগ দিতে হবে, অথচ রাষ্ট্র মানছে না। ছাত্রদের বিরুদ্ধে ভীষণভাবে আক্রমণ, লাঠিচার্জ, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে তুমি দেখেছো একটা ছাত্রকে, মানে টিয়ার গ্যাস এমন কিছু নেই তারা ব্যবহার করেনি। কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি, ছাত্ররা তারা যন্তর মন্তরে তারা রেডি আছে, তারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে। এক নম্বর, দু নম্বর হচ্ছে শুধু ছাত্রদের আন্দোলন নয়, এর সঙ্গে কৃষকদের আন্দোলনও যোগ হয়েছে, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কেউ হাইলাইট করছে না। ভারতবর্ষের সঙ্গে আমেরিকার একটা কৃষক আইন তৈরি হয়েছে, সেই কৃষক আইন মানে ডিল তৈরি হচ্ছে, সেই ডিল তৈরি হলে ভারতবর্ষের কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তুমি জানো ইতিমধ্যে আগে আমাদের কিছু মানে দু বছর, সম্ভবত 2-3 বছর আগে কৃষক আন্দোলন হয়েছিল, সেই কৃষক আন্দোলনের ফলে নরেন্দ্র মোদী সরকার পিছু হটতে বাধ্য হয়েছিল। 3টে কৃষি বিল, যে কৃষি বিল ছিল কৃষক বিরোধী কৃষি বিল, সেই কৃষক আন্দোলনের ফলে তারা পিছু হটতে বাধ্য ছিল। সেই কৃষকরা কিন্তু আবার আন্দোলন নেমেছে, একদিকে ছাত্রদের আন্দোলন আর একদিকে কৃষকদের আন্দোলন, মানে পুরো আন্দোলন। এখন ভারতবর্ষের এমন একটা পরিস্থিতি, ভারতবর্ষে একটা বিশাল সংখ্যক মানুষ চাইছে এই সরকার, তারা হচ্ছে গরিব মানুষ বিরোধী সরকার, এই সরকার ছাত্র বিরোধী সরকার, এই সরকার হচ্ছে কৃষক বিরোধী সরকার। সেই আন্দোলন একদমই গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে। সেই আন্দোলনের মধ্যে কোনো ভায়োলেন্স ছাত্ররা করছে না, ভায়োলেন্স যদি কেউ থাকে সেটা রাষ্ট্র করছে, তারা মারছে, তারা টিয়ার গ্যাস ছুড়ছে, সমস্ত কিছু করছে। একটা কথা, বিশেষ করে যারা কেন্দ্রীয় শাসক দল এবং তাদের যারা এজেন্ট এবং মেইন স্ট্রিম মিডিয়া, তারা একটা প্রচার চালিয়ে যাচ্ছে এই আন্দোলনের সঙ্গে বিদেশি শক্তির হাত আছে, কিন্তু আদৌ এই আন্দোলনের সঙ্গে কোনোভাবেই কোনো বিদেশি শক্তির হাত নেই। এই আন্দোলন ভারতবর্ষের জনতা স্বতঃস্ফূর্ত ভাবে করছে। নজরুল ভাই, তোমাকে আমি আসলে এখানে একটু মানে জানতে চাই যে এখানে যেহেতু হচ্ছে জেন জি মানে জেনারেশন জেড কে হচ্ছে যে এবার আমরা মানে প্রচুর পরিমাণ মানে নেতৃত্বে দেখছি এই আন্দোলনের, এটা কি প্রথমবারের মতো ভারতে, নাকি এর আগেও তারা জেন জি কোনো আন্দোলনের নেতৃত্ব দিয়েছে? সেইভাবে করেনি, ছাত্ররা আন্দোলন করেছে। ছাত্ররা, তুমি নিশ্চয়ই জানো, যারা বিভিন্ন ছাত্র সংগঠন আছে, মূলত বামপন্থী ছাত্র সংগঠন কোনো আছে, তারা বিভিন্নভাবে মানুষের অধিকার নিয়ে, ছাত্রদের অধিকার নিয়ে তারা আন্দোলন করে থাকে। তারা ক্যাম্পাসের মধ্যে আন্দোলন করে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তারা ক্যাম্পাসের মধ্যে আন্দোলন করে, যাদবপুরী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের মধ্যে আন্দোলন করে থাকে, এবং বিভিন্ন বড় বড় ইস্যুতেও তারা পার্টিসিপেট করে। কিন্তু আলাদাভাবে একটা ভারতবর্ষের একটা জনতা আছে, জেনজি, যাদেরকে আমরা বলি ইয়াং পিপল, মানে ইয়াং পিপল, জনতা, তারা এইভাবে রাস্তায় লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ নেমে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ নেমে যাচ্ছে, এই চিত্র কিন্তু ভারতবর্ষে আগে দেখা যায়নি। তার একটাই কারণ হচ্ছে যারা ইয়াং জেনারেশন, যারা ছাত্র, তাদের ভবিষ্যৎটা লুট করে নিচ্ছে এই সরকার। এখানে আমি একটু একটু মানে ঠিক আছে, আমরা ওই বিষয়টা তো হচ্ছে যে আসলে আলোচনায় আসছে, অনেক মেইন স্ট্রিম মিডিয়ায় আসছে, যেখানে ওইটার ব্যাপারে মানুষের একটা আইডিয়া আছে, আমি আশা করি, বা ওটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমার আসলে জানার আগ্রহের জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে আমরা এর আগে এরকম জেনজি লিড যতগুলো আন্দোলন দেখেছি, সেটা হচ্ছে সাউথ এশিয়ায় বলি বা হচ্ছে সাউথ এশিয়ার বাইরে, আহ, সেখানেও আমরা দেখেছি যে আসলে সাধারণত তাদের আহ, কোনো একটা সাধারণ দাবি, সেটা পরবর্তীতে আস্তে 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 গ্র্যাজুয়ালি একটা বড় দাবিতে পরিণত হয়েছে। মানে এখানে আমরা মানে আহ, আমরা বাংলাদেশের কথা বলতে পারি, ঠিক 2 বছর আগে বাংলাদেশে এখানেও একটা কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সেখান থেকে আন্দোলনটা বড় হয়েছে। আবার হচ্ছে আমরা যদি নেপালেও ধরি, সেখানে হচ্ছে নেপোটিজমের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়েছিল। বা তার আগেও আমরা যদি দেখি যে এখানে গণরোষের মুখে সরকার পতনের একটা ট্রেন্ড শ্রীলঙ্কা থেকেই শুরু হয়েছিল। তো আহ, বর্তমানে ভারতের কেন্দ্রে যে সরকারটি রয়েছে, সেটি তো আসলে ভারতের অনেকগুলো রাজ্যেও এখন তারাই ক্ষমতাসীন। তোমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গে, সেখানেও তারা এবছরই প্রথমবারের মতো ক্ষমতায় এলো। মানে এখন অলমোস্ট ভারতের
একটা বড় অংশেই এই বিজেপির শাসন চলছে। সেখানে বিজেপির বিরুদ্ধে এরকম একটি মানে এরকম একটি আন্দোলন, একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, জেনজি আন্দোলন যখন গড়ে উঠছে, তখন ওই যে মানে তুমি বললে যেটা যে ট্যাগটা দেয়া হচ্ছে, এখানেও এই ট্যাগ দেয়া হয়েছিল যেটা বিদেশি ফান্ডেড বা হচ্ছে যে বিদেশিদের ষড়যন্ত্র। তো এখানে মানে একটা প্রশ্ন জাগতেই পারে যে এই রাজনৈতিক দলগুলো কি তাহলে বিদেশি ষড়যন্ত্র যতটা ভালো বুঝতে পারছে, দেশি তারুণ্যের মনটা কি তারা বুঝতে পারছে না? বা এই যে তুলনা, মানে এই যে প্রত্যেকটা দেশের জেনজিদের মধ্যে এক ধরনের একটা কানেকশন তৈরি করা এই আন্দোলনগুলোর মধ্য থেকে, বা ওই ন্যারেটিভটা তৈরি করা, এইটার ব্যাপারে তোমার অবজারভেশন, মন্তব্য আমি জানতে চাচ্ছি। খুবই দামি প্রশ্ন করছো, তার কারণ যারা ফ্যাসিস্ট তারা সাধারণ মানুষ জেনজিদের তারা মনোভাব তারা বুঝতে পারে না। একটাই কারণেই তারা বুঝতে পারে না, তারা ক্ষমতায় থাকে, তো তারা এই ক্ষমতাটা ধরে রাখতে চায় এবং তাদের একটা বিরাট ভয় থাকে যে আমাদের ক্ষমতা চলে যাবে। ফলে তারা ক্ষমতার স্বাদ পেতে পেতে সাধারণ জেনজিরা, ইয়াং ছেলেরা, সাধারণ মানুষ কি চাইছে তারা সেটা বুঝতে চায় না। ফলে তারা চেষ্টা করে তাদের বিরুদ্ধে যখনই কেউ আন্দোলনটাকে দমন করার জন্য সেখানে একটা আবার ষড়যন্ত্র থিওরি, একটা মানে ষড়যন্ত্র থিওরি চেষ্টা করে যে বিদেশি শক্তির হাত আছে এইটা। আর এক নম্বর তুমি নিশ্চয়ই জানো ভারতবর্ষে এমন একটা মানে পলিটিক্যাল পার্টির নেতৃত্বে এখন ভারতবর্ষের সরকার চলছে, সেই পলিটিক্যাল পার্টিকে মানে মানে বিভিন্ন আমেরিকা বলো, ইংল্যান্ড বলো, বিভিন্ন জায়গায় যারা বিদেশেও আছে তারা, যারা মানে প্রোগ্রেসিভ মানুষ, যারা ডেমোক্রেটিক মানুষ, তারা ইতিমধ্যে এই সরকার সম্পর্কে বিভিন্ন রকম তারা মত বলছে। এই সরকার একটা মানে হিটলার এবং মুসোলিনির মতো সরকার চলছে এবং এই সরকারের সঙ্গে বন্ধুত্ব তুমি নিশ্চয়ই জানো এখন গোটা পৃথিবীর মধ্যে যাকে ফ্যাসিস্ট সরকার বলা হয় সেই বেঞ্জামিন নেতানিয়াহু, তার সঙ্গে একটা বিরাট বন্ধুত্ব। ফলে এই সরকার এমনিতে চরিত্রগত দিক থেকে তারা ফ্যাসিস্ট। শুধু এই চরিত্র কেন চরিত্রগত ফ্যাসিস্ট, বিরোধী সরকার তারা দমন করে। ভারতবর্ষের বিভিন্ন ডেমোক্রেটিক বডিগুলোকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করে নির্বাচন পরিচালনা করছে। ইতিমধ্যেই তুমি জানো ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সে বিভিন্নভাবে অভিযোগ করেছে যে বিভিন্ন ভোটগুলোকে তারা কারচুপি করে বিজেপি জিতছে। ফলে একদিকে হচ্ছে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে, একদিকে বিভিন্ন গণতান্ত্রিক সংস্থাগুলোকে ব্যবহার করছে এবং বিরোধী সরকার দমন করা হচ্ছে। যে সরকারের বিরুদ্ধে কথা বলছে, যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে, তাকেই বিভিন্ন আইন কানুনের মাধ্যমে বিভিন্ন কেস দিয়ে তাকে জেলে ঢুকে দেওয়া হচ্ছে। ফলে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রের যা যা চরিত্র, সেই চরিত্রটা পুরোটাই এদের মধ্যে আছে। ফলে এরা মানুষের যে অরিজিনাল যে চাহিদা, মানুষের যে অরিজিনাল যে ক্ষোভটা, সেটা এরা বুঝতে পারছে না। এবং 45 বছরের সব থেকে সর্বশ্রেষ্ঠ বেকারত্ব এখন এসেছে। কোনো যুবকদের কোনো কাজ নেই, যুবকদের কোনো কাজ নেই, জিনিসপত্রের দাম লাগাম ছাড়া, পেট্রোলের দাম দিনকে দিন বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে ছাত্রদের বিক্ষোভ হবে, ছাত্রদের মধ্যে ক্ষোভ হবে, সাধারণের মধ্যে ক্ষোভ হবে। খুব সাধারণ, এটা নতুন কিছু নয়। ফলে সরকারের দায়িত্ব ছিল সেই ছাত্রদের ক্ষোভটাকে খুব সহানুভূতির সঙ্গে এবং গণতান্ত্রিক ভাবে সেটাকে ডিল করা। সেইটা না করে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে লাঠিচার্জ করছে। তুমি জানো যদি জনতার উপর লাঠিচার্জ করে, জনতা কিন্তু থেমে থাকে না, সেইটা কিন্তু আবার বাড়তে থাকে। যেই চরিত্রটা, যে ফিচারটা আমরা এখন দেখতে পাচ্ছি। ফলে এই আন্দোলন চলবে বলে আমার মনে হয়, কারণ যেই ছাত্ররা তার পিছু হটে আসবে না। ইতিমধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ থেকে ইতিমধ্যে তুমি জানো নরেন্দ্র মোদী পদত্যাগ দাবি করছে ককরোচ জনতা পার্টির প্রেসিডেন্ট অভিজিৎ দীপকে। ফলে এখন নিছক ওই জায়গাটা ধর্মেন্দ্র জায়গায় চলে যায় না, এটা একদম ফ্যাসিস্ট সরকারের পতনের দাবি চলে এসেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এখানে যেটা আমরা অন্যান্য দেশেও দেখেছি যে এই পর্যায়ে যখন চলে আসে তখন একটা ব্যাপক ধরপাকড় বা এক ধরনের দমন পীড়নের মধ্যে সাধারণত ওই ফ্যাসিস্ট শক্তিগুলো যায়। তো এখানে আমরা জানি যেটা, মানে যদি হচ্ছে যে আমরা মানে বাংলাদেশের সাথেও মানে ভারতের কেন্দ্রীয় সরকারের তুলনা করি, তো সেখানে তো ভারতের বড় রাষ্ট্র, সেখানকার মেকানিজম বা হচ্ছে সেখানকার বিষয়াশয়গুলো নিশ্চয়ই আরেকটু বেশি শক্তিশালী নাকি? মানে তোমার কি মনে হয়? না, না, অবশ্যই। মানে আপনি তুমি যদি কিরণ ভাই ডিপ স্টেটের দিকে তুলনা করো, তাহলে হাসিনা যখন রেজিম ছিল তার থেকে ভারত রাষ্ট্রের এখন যে বর্তমান সরকার সে অনেক বেশি শক্তিশালী, সমস্ত দিক দিয়ে শক্তিশালী। তার কারণ হচ্ছে আমি একটা কথা, প্রথম ইডিওলজি, এদের একটা গুরুত্বপূর্ণ স্ট্রং ইডিওলজি। সেই ইডিওলজি হিন্দুত্ববাদী ইডিওলজি এবং হিন্দুত্ব ব্রাহ্মণ্যবাদী ইডিওলজি এবং মনুবাদী ইডিওলজি। যে ইডিওলজি
যারা নিম্নবর্গের মানুষ, যারা দলিত, যারা আদিবাসী, যারা মুসলমান এবং অন্য ধর্মের মানুষ, তাদেরকে অত্যন্ত খারাপ চোখে দেখে। এবং সেটা আমি খুব বিশদে যাচ্ছি না, মানে সেটা তোমার খুব সময় সংক্ষিপ্ত ফলে আমি বিশদে বলতেই পারতাম ওদের ইডিওলজি সম্পর্কে। শুধু একটা কথাই আমি বলে রাখি, ওদের যে মাদার অর্গানাইজেশন অর্থাৎ আরএসএস, তাদের যে সেকেন্ড সরসংঘ চালক তার নাম হচ্ছে এম.এস. গোলওয়ালকার। তিনি একটা জিনিস বলেছিলেন যে প্রত্যেকটা শূদ্র নারীর যে প্রথম সন্তান হবে, সেই প্রথম সন্তান হওয়া উচিত ব্রাহ্মণের ঔরসে হওয়া উচিত, তাহলে সেই সন্তান মানে ব্রাহ্মণের গুণাবলী পাবে। তাহলে ভেবে দেখো যে তাহলে নারীদের কিভাবে দেখে, ফলে এদের ইডিওলজির মধ্যেই ওই জিনিসটা আছে। ফলে এদের ইডিওলজির মধ্যে একটা ফ্যাসিস্ট ইডিওলজি আছে। ফলে এই যে ইডিওলজিটা একটা ব্যাপক বৃহৎ একটা ইডিওলজি হচ্ছে মানুষ বিরোধী ইডিওলজি, একটা শক্তিশালী ইডিওলজি, এবং মানুষকে বিভিন্নভাবে বছর ধরে মানুষকে পদদলিত করে রেখেছে একটা ইডিওলজি। এবং এদের যে মিলিটারি ব্যবস্থা, এদের যে মানে আর্মি সিস্টেম, সে আর্মি সিস্টেম অনেক বেশি হাসিনার থেকে শক্তিশালী। 2 নম্বর হচ্ছে টাকার ক্ষেত্রে, যদি টাকা বলো, অর্থ খেলো, অনেক বেশি শক্তিশালী। এবং গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় এনজিও ওরা বলে এনজিও, এবং সব থেকে বড় নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আরএসএস কে বলা হয় একটা পলিটিক্যাল, এবং বিজেপিও সব থেকে আমার মনে হয় সব থেকে বড় রাজনৈতিক দল। ফলে সেই নিরিখে তারা এই ক্ষমতায় আছে, সেই নিরিখে কিন্তু এখানে অনেক বেশি শক্তিশালী এখানকার যারা ক্ষমতায় আছে। মানে তাদের বিরুদ্ধে যে মানুষের ক্ষোভটা, সেই ক্ষোভটা কিন্তু মানে মানে হচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার, একটা বিশাল একটা শক্তির বিরুদ্ধে মানুষ এখানে পথে নেমেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার মনে হয় নজরুল ভাই, তুমি হচ্ছে যে হ্যাঁ, তুমি তাদের আদর্শের কথা বললে বা ওই বিষয়টাও বললে, কিন্তু আমার কাছে এখানে আরেকটা বিষয় মনে হচ্ছে যে তুমি মিস করে গেছো, যে আহ, এই সরকারটার সাথে যে কর্পোরেট গোষ্ঠীগুলো রয়েছে, আদানি আম্বানির মতো বড় বড় গোষ্ঠী, এক্সাক্ট ভুলে গেছি বলতে। হ্যাঁ, এই গোষ্ঠীগুলো হচ্ছে, আমরা তো মানে দেখলাম যে আসলে এই গোষ্ঠীগুলো বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে কোন অবস্থায় ছিল, আর এখন তারা কোন অবস্থায় আছে। এখন তো তারা আসলে পৃথিবীর মধ্যে অন্যতম সেরা, মানে ধনী শিল্প গোষ্ঠী এক একটা। সেরকম শিল্প গোষ্ঠী যখন এরকম একটা জায়গা, মানে এরকম একটা রাজনৈতিক গোষ্ঠীর সাথে থাকে বা আদর্শের সাথে থাকে, ওইটা নিশ্চয়ই একটা বড় শক্তির জায়গা, মানে এটা আমি ধারণা করি। তোমার কি মনে একদমই হয়? একদমই ঠিক বলেছো ইয়ন ভাই। তার কারণ হচ্ছে, একটা ইনফরমেশন আমি দিই, আজ থেকে 15 বছর আগে গৌতম আদানির নাম ভারতবর্ষের কেউ সেই অর্থে জানতো না। কেউ জানতো হুম, না। তখন সাধারণ মানুষ জানতো কয়েকটা ট্র্যাডিশনাল কর্পোরেট অর্গানাইজেশন ক্ষেত্রে জানতো, টাটার নাম জানতেন, বিড়লার নাম জানতো, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, এদের নাম জানতো, কিন্তু কোনোভাবেই গৌতম আদানির নাম জানতো না। গৌতম আদানি 2014 নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তাদের এমন ভাবে তাদের সুবিধা পাইয়ে দেওয়া হলো, রাতারাতি গৌতম আদানি এশিয়ার প্রায় দ্বিতীয় বৃহত্তম মানে মানে কি বলবো কর্পোরেট অর্গানাইজেশন পরিণত হয়েছে। এবং আম্বানি, আদানি এবং আম্বানি, এদিকে এই দুটো শুধু বড় কর্পোরেটকে বড়লোক করার জন্য আরো বেশি তারা যাতে বেশি ধনী হয় সেই চেষ্টাটা করেছে। এবং যখন কোভিডের সময় গোটা বিশ্বব্যাপী যখন করোনা হচ্ছে, সাধারণ মানুষের ইনকাম কমে যাচ্ছে, গরিব মানুষ আরো গরিব হচ্ছে, কিন্তু এদের ইনকাম বেড়েছে। ফলে এদের পরস্পর উপকৃত। রাষ্ট্রের দ্বারা আদানি আম্বানি উপকৃত, এবং আদানি আম্বানির দ্বারা এই রাষ্ট্র উপকৃত। ফলে একদিক থেকে এরা কর্পোরেট দ্বারা বলিয়ান, এবং এরা গরিব মানুষকে লুট করে কর্পোরেটকে সুবিধা করে দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এবং বিভিন্ন সরকারি সংস্থাকে ওদের হাতে দিয়ে দিচ্ছে। এই জায়গায় অবশ্যই তুমি যে কথাটা বললে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা যেমন ইডিওলজিক্যালি শক্তিশালী, এদের যেমন মিলিটারি ব্যবস্থা শক্তিশালী, মানে এদের কর্পোরেটের ক্ষেত্রেও এরা অত্যন্ত শক্তিশালী। ফলে একটা হিন্দুত্ববাদ এবং হিন্দুত্ববাদের সঙ্গে কর্পোরেটাইজেশন, এই দুটো মিক্স হয়েছে এই রাষ্ট্রের সঙ্গে। ফলে এরা ন্যাচারালি প্রচন্ড পাওয়ারফুল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের এখানে যেটা হয়েছিল, আমাদের এখানে কিন্তু আহ, এখানকার যারা সো কল্ড প্রগতিশীল লোকজন বা হচ্ছে আর্ট কালচারের লোকজন বিশেষ করে, তারা কিন্তু ছাত্রদের পক্ষে প্রকাশ্যে কথা বলা শুরু করেছে একটু পরে। কিন্তু তোমাদের ওখানে দেখতে পাচ্ছি যে অনেক, বিশেষ করে বলিউডেরও অনেক বড় নামি দামি স্টাররা তারা একদম মানে ফিল্ডে এসে ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে।
এইটা কি মনে করো আশেপাশের দেশ থেকে তারা শিক্ষা নিয়েছে? এমন কিছু হতে পারে নাকি? মানে নাকি তারা সবসময় সচেতন এমন? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। তার কারণ হচ্ছে যে কোনো মুভমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে প্রো পিপল মুভমেন্টের ক্ষেত্রে যেখানে রাষ্ট্রের একটা সন্ত্রাস মানুষের উপর নেমে আসে, সেক্ষেত্রে যারা বুদ্ধিজীবী মানুষ আর যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকে, তাদের একটা অভিমত, তাদের একটা মতামত অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং মানুষ চাই তারা কিছু বলুক। কিন্তু আমাদের ভারতবর্ষে এতদিন কোনো বুদ্ধিজীবী সেই অর্থে কয়েকজনকে বাদ রেখে বলছি, সেই অর্থে এখনো কেউ কিন্তু মুখ খুলেনি। যারা মুখ খুলেছে তারা কিন্তু ট্র্যাডিশনালি এই রাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুলে। নাসিরুদ্দিন শাহ নিশ্চয়ই যেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, শুধু ভারতবর্ষের না, গোটা বিশ্বের একটা অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা নাসিরুদ্দিন শাহ, তিনি মুখ খুলেছেন। সাবানা আজমি তিনি মুখ খুলেছেন, তিনি সরাসরি যন্তর মন্তরে কক্ষ জনতা পার্টির নেতৃত্বে যে অনশন কর্মসূচি সেখানে গেছেন, মানে সোনাম অংশগ্রহণ অনশনে গেছেন। এবং প্রকাশ রাজ তিনি দক্ষিণ ভারতের একটা মানে গুরুত্বপূর্ণ অভিনেতা, তিনি তিনি দীর্ঘকাল ধরেই বিজেপির বিভিন্ন ফ্যাসিস্ট আচরণের বিরোধী, তারাও বিভিন্নভাবে মুখ খুলছেন। আমি দেখ বাংলাতেও আমি আজকে একটা ভিডিও দেখলাম, অঞ্জন দত্ত, তুমি নাম শুনেছো, তিনি ভালো মানে শিল্পী মানে তিনি গায়ক এবং তিনি পাশাপাশি অভিনেতা এবং ডিরেক্টরও। তিনিও একটা কথা বলছেন যে আমি কোনোদিন কোনোভাবে কোনো পার্টিজান রাজনীতি করিনি, কোনো পার্টি পলিটিক্স করিনি, কিন্তু যেইভাবে ছাত্রদের উপরে মানে 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 অত্যাচার নেমে আসছে, আক্রমণ নেমে আসছে, সেটা তিনিও নিন্দা করছেন। ফলে 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 এইটা আমার আমার খুব মানে আমি বিশ্বাস করি, এবং এটা বিশ্বাসের প্রশ্ন নয়, এটা যুক্তির প্রশ্ন, যে কিছু বুদ্ধিজীবী আছে তারা অবশ্যই তারা বলা শুরু করেছে, এবং আরো বেশি বেশি করে তারা বলবে বলেই আমি মনে করছি। আমি আরেকটা জিনিস যদি মানে দূরবর্তী জায়গা থেকে আমরা যেসব জিনিস আমাদের চোখে পড়ছে তার মধ্যে আরেকটা বিষয় চোখে পড়ছে, তুমি যে গদি মিডিয়ার কথা প্রথমেই বললে, গদি মিডিয়া কিন্তু হচ্ছে গদি মিডিয়ার মানে বিশেষ করে যেসব জার্নালিস্টরা ফিল্ডে যাচ্ছে, আমি জানি আসলে তাদের পলিসি লেভেলে মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুবই কম থাকে। তো এই জন্য হচ্ছে যে আমি আন্দোলনকারীদের মানে অনুরোধ করবো যে আপনারা যারা ফিল্ডে যাচ্ছে তাদের উপর চড়াও হয়েন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গদি মিডিয়ার জার্নালিস্টরা আসলে প্রতিরোধের মুখোমুখি হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় আবার যারা হচ্ছে প্রো পিপল জার্নালিজম করতেছে তারা আবার তাদেরকে বেশ সমাদর করা হচ্ছে, নিউজ লন্ড্রি বা হচ্ছে আরো অন্যান্য যেগুলো রয়েছে। এই যে গদি মিডিয়া যেভাবে আসলে মানে প্রতিরোধের মুখোমুখি হচ্ছে, বাবু আচ্ছা আরেকটা খবর শুনলাম যে হচ্ছে ময়ূক রঞ্জন নাকি পালিয়ে গেছে। আমি জানি না এটা সত্য না গুজব। মানে এই যে এই বড় শিল্পী গোষ্ঠী মানে আদানি আম্বানির মালিকানাধীন বা বিজেপি প্রো বিজেপি যে মিডিয়াগুলো এখন আসলে কি করতেছে, এই যে প্রতিরোধের মুখে পড়ে তারা কি আসলে কি অবস্থায় আছে? না, তারা এখনো কিন্তু তারা মানুষের এই আন্দোলন, যেমন রাষ্ট্র মানুষের আন্দোলনের এই ব্যাপক মানে ব্যাপকতাটা বুঝতে পারছে না, জনতার আন্দোলনের এই ব্যাপকতাটা বুঝতে পারছে না, গুরুত্বটা বুঝতে পারছে না। যারা মেন স্ট্রিম মিডিয়া তারাও সেই অর্থে গুরুত্বটা বুঝতে পারছে না বলে আমার মনে হয়। এবং মেন স্ট্রিম মিডিয়া তাদের তুমি নিশ্চয়ই জানো, মেন স্ট্রিম মিডিয়ার মানে যারা মালিক ম্যাক্সিমাম, যে আমাদের মেন স্ট্রিম মিডিয়া, তার অধিকাংশ মালিক হচ্ছে আম্বানি গ্রুপ এবং আদানি গ্রুপ, এবং আরো যারা আছে তারা প্রত্যেকে বিজেপির ঘনিষ্ঠ। ফলে যারা সাংবাদিক আছে তাদের সেই অর্থে অবশ্যই পার্টিকুলার কোনো সাংবাদিককে সেইভাবে তাদের উপর আক্রমণ করা উচিত নয় সাধারণ মানুষের, এটা আমি অবশ্যই মনে করি। কিন্তু সাংবাদিকদেরও একটা ব্যক্তিগত দায়িত্ব থেকে যায়। তারা অবশ্যই তাদের কর্পোরেট, তাদের মালিক হচ্ছে যদি বিজেপির পক্ষের মানুষ হয়, কর্পোরেট পক্ষের মানুষ হয়, তাদেরকে তাদের পলিসি মেনেই কাজ করতে হবে। কিন্তু সাংবাদিক তাদের মানে খুব কনসাসলি তারাও একটা রাষ্ট্রের ইডিওলজি কিংবা মানে বিজেপির সঙ্গে আমি বিজেপির ঘনিষ্ঠ হব, রাষ্ট্রের একটা ঘনিষ্ঠ হওয়ার একটা মানে সাংবাদিকের মধ্যে একটা নেশা থাকে। কে কত শাসক দলের ঘনিষ্ঠ হতে পারে, এইটা আমিও সাংবাদিকতা করেছি, আমি দেখেছি কে কত শাসক দলের ঘনিষ্ঠ হতে পারে, কে কত সাংবাদিকতা ঠিক করতে পারে, এটা না থেকে কে কত শাসক দলের ঘনিষ্ঠ হতে পারে, এইটা একটা সাংবাদিকদের মধ্যে একটা প্রতিযোগিতা চলে। এবং এইটা সাংবাদিকদের মধ্যে একটা মোরাল ডিগ্রেডেশন হয়েছে, মোরাল একটা মানে কি বলবো অধঃপতন তৈরি হয়েছে এই জায়গা থেকে, আমি রাষ্ট্রের ঘনিষ্ঠ হবো, আমি শাসক দলের ঘনিষ্ঠ হবে। মানে সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে তাদের একটা কর্পোরেট মানে কর্পোরেট প্রভুদের তাদের সন্তুষ্ট করতে হয়, তাদের আবার তারা নিজেরাও কনসাসলি রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে যায়। ফলে মেইন স্ট্রিমের যারা সাংবাদিক আছে তাদের কাছ থেকে বিশেষ কিছু মানুষ আর আশা করতে চায় না। ফলে এবং এমন
আমাদের ভারতবর্ষে মেইনস্ট্রিম সাংবাদিকরা মানে বিজেপিকে এবং ফ্যাসিস্ট রাষ্ট্রকে মানে সহযোগিতা করছে এবং মানুষ বিরোধী কথাবার্তা বলছে, এমনি খুব স্বাভাবিকভাবে মানুষ তাদের বিরুদ্ধে খেপে যাবে, এটা খুব স্বাভাবিক। উল্টো দিকে বহু অল্টারনেটিভ মিডিয়া আছে। পুরো তুমি নিশ্চয়ই জানো, কিছুদিন আগে একটা বারুইপুরে ধর্ষণ কাণ্ড হয়ে গেল, মানে একটা 11 বছরের শিশুকে ধর্ষণ করালো, যেখানে পুলিশ শনাক্ত করা দরকার, গ্রামের মানুষ তারা সিসিটিভি থেকে দেখে তারা মানে মানুষ মানে জানাচ্ছে যে ঠিক এখানে হচ্ছে সাংবাদিকদের যে ভূমিকাটা হওয়ার কথা সেই ভূমিকাটা তারা নিচ্ছে না। মূলত যারা মানে অল্টারনেটিভ মিডিয়া, যাদের হাতে একটা জাস্ট একটা মোবাইল আছে, তারাই ছবি তুলছে, তারাই করে দিচ্ছে। এবং এই যে একটা ব্যাপকতা সাংবাদিকরা সেইভাবে দেখাচ্ছে না, বরং তারাও রাষ্ট্রের সঙ্গে সহমত পোষণ করে এইটার একটা বিদেশি হাত দেখছে, তারা ষড়যন্ত্র থিওরি তারাও চালাচ্ছে আর কি। ময়ূখ রঞ্জনটা কি পালাইছে আসলে নাকি এটা গুজব? এই খবরটা আমার মনে হয় গুজব। এটা আমাদের কাছে সেইরকম কোনো খবর নেই। আমরা যতটুকু জানি এইটা তাহলে আমরা নিশ্চয়ই জানতে পারতাম, সেইরকম কোনো খবর, এটা সঠিক খবর নয় বলে আমার মনে হচ্ছে। আহ, মানে রাজনৈতিক দলগুলো মানে বিশেষ করে আর কি এনটি বিজেপি যতগুলো রাজনৈতিক দল তারা হচ্ছে এই আন্দোলনটাকে আসলে কিভাবে দেখছে? আমরা এমনি দেখতে পাচ্ছি যে অনেকগুলো রাজনৈতিক দল হচ্ছে ওখানে যাচ্ছে, ছাত্রদের সাথে হচ্ছে সংহতি প্রকাশ করতেছে। আর এই দিল্লির বাইরে মানে বিভিন্ন জায়গায় যে বিক্ষোভগুলো হচ্ছে, বিহারেও দেখলাম বেশ বড় করে বিক্ষোভ হচ্ছে, তোমাদের এখানেও হলো, এবং আরো আরো অনেক জায়গায় হচ্ছে যে আসলে হচ্ছে। এবং একটা স্রোত দেখলাম কিছু জায়গায় পাঞ্জাব থেকে বা বিভিন্ন জায়গা থেকে দিল্লিমুখী একটা স্রোত, জনস্রোত তৈরি হয়েছে ইতিমধ্যে। তো এই মানুষগুলো কি আসলে মানে কারা? এরা কি শুধুমাত্র বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর লোকজন, নাকি এখানে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের অংশগ্রহণ আছে? দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। যখন একটা জনতার আন্দোলন হয়, জনতার আন্দোলনটা জনতার আন্দোলন, ফলে যারা পার্টি কর্মী আছে, পার্টির বিভিন্ন সমর্থক আছে, তারাও তো অ্যাজ এ জনতা, তারাও হয়তো তার মধ্যে তারা চলে যাচ্ছে। জনতার আন্দোলনের মধ্যে বিভিন্ন মানুষ থাকে, কিন্তু এইটা আমি মানে এইটা একদমই মানে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। পলিটিক্যাল পার্টিগুলোর অবশ্যই একটা ভূমিকা আছে, তারা এই আন্দোলনের সঙ্গে আছে, ওতপ্রোতভাবে জড়িত আছে। তুমি বিশেষ করে লেফট পার্টিগুলো ভীষণভাবে সব জায়গায় জনতার আন্দোলন, তুমি যে গোটা পৃথিবীর জনতার আন্দোলনে সবসময় বামপন্থী পার্টিগুলিরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কিন্তু পরে দেখা যায় যখন মানে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে বা লেফট পার্টিগুলোর আর মানে রাষ্ট্র গঠনে লেফট পার্টিগুলোর ভূমিকা সেই অর্থে খুব ক্ষীণ হয়ে দাঁড়ায়। আমাদের এখানে কি হবে না হবে আমরা কিছুই জানি না, কিন্তু হ্যাঁ একটা মানে পলিটিক্যাল পার্টিগুলো বিশেষ করে তুমি যদি দেখো মানে যন্ত্র মন্ত্রের যে আন্দোলন, সেখানে সিপিআইএম লিবারেশনের ছাত্র সংগঠন আইসারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ইনক্লুডিং যারা সিপিএম অর্গানাইজেশন, সিপিএম এরও ছাত্র সংগঠনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এমনকি কংগ্রেসেরও যারা কংগ্রেস সমর্থক, তাদেরও প্রচুর লোকজন সেখানে আছে। এটা নয় যে কংগ্রেসের লোকজন নেই, কিন্তু অ্যাজ এ লিডার হিসাবে কংগ্রেসের এখনো অব্দি কোনো বড় লিডার হিসাবে রাহুল গান্ধী, রাহুল গান্ধীকে তুমি দেখলে, রাহুল গান্ধী কিন্তু যন্তর মন্ত্রে যায়নি। রাহুল গান্ধীর কোথায় গেছে? যে নরেন্দ্র মোদীর বাড়ির সামনে সে ওখানে গিয়ে মানে ছাত্রদের উপর যে নির্মম অত্যাচারটা নেমেছিল, সেখানে তার প্রোটেস্ট করতে গিয়ে, সেখানে বসে প্রোটেস্ট করতে গিয়েছিল, তাকে নির্মম ভাবে চাংতলা করে তুলে নিয়ে গেছে। একটা দেশের বিরোধী দলনেতা, তারও বিনিমম মানে বিন্দুমাত্র সম্মান নেই, তাকে পুলিশ যেভাবে তুলে নিয়ে যাচ্ছে, মানে মানে কি মানে সমস্ত কিছু মানে ছাড়িয়ে গেছে, তার মিনিমাম এখানে সম্মান এখানে নেই। এখানে হচ্ছে তাহলে আমি বুঝতে পারছি যে এখানে আসলে সবগুলো রাজনৈতিক দলের একটা মানে অংশগ্রহণ আছে এখন। মানে দিল্লির বাইরে কিন্তু তারও ঊর্ধ্বে যদি রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকে, কিন্তু একটা পর্যায়ে এসে সেই আন্দোলনটা রাজনৈতিক কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের আন্দোলন থাকে না, সেটা জনতার আন্দোলন হয়ে দাঁড়ায়। রাজনৈতিক দলগুলো তা আছেই, কিন্তু আন্দোলনটা জনতার আন্দোলন, আন্দোলনটা জনতারই আন্দোলন। বুঝছি। এমনিতে একটা বিষয় নিয়ে হচ্ছে এখানে মানে বাংলাদেশে আসলে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে এই আন্দোলনে যদি আসলে বিজেপির পতন হয়ে যায় তাহলে আসলে শেখ হাসিনার কি হবে? মানে শেখ হাসিনার ক্ষেত্রে তখন আসলে ভাগ্যে কি ঘটতে পারে, বা ওখানে যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আশ্রিত রয়েছে 24-এর মানে বাংলাদেশের আন্দোলনের পর থেকে, তাদের আসলে কি হতে পারে বলে তুমি আন্দাজ করো? এইটা নিয়ে আমার মনে হয় না বিজেপির যদি পতন হয়, সেক্ষেত্রে ভারত রাষ্ট্রে যারা ক্ষমতা আসবে, তারা আওয়ামী লীগের যারা ওখান থেকে মানে যে কোনো কারণেই এসে থাকুক, তারা তাদেরকে এখান থেকে মানে চলে যেতে বলবে। এটা আমার মনে হয় না, কেন মানে বলে না। আর হাসিনার
হাসিনা তো এমনি নিজেই তিনি তো বলেছেন যে 2026-এ বাংলাদেশে তিনি যাবেন এবং আদালতের কাছে সমর্পণ করবেন। সেটা বাংলাদেশের যে বিচার সিস্টেম আছে, সেই বিচার সিস্টেমের মধ্য থেকেই তার বিচার হবে। তিনি কিভাবে সেখানে আত্মসমর্পণ করবেন সেটা তার ব্যাপার। তিনি কিভাবে করবেন আমি জানি না। কিন্তু যারা যেতে চায় না, যারা এখানে পলিটিক্যাল অ্যাসাইলাম হিসাবে আছে, যে মানে মানে ভারত রাষ্ট্র বলো, ভারত রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যাদেরকে এভাবে পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া আছে, ফলে মানবিক ভাবেই ভারত রাষ্ট্রে যেই সরকারেই থাকুক তারা তাদেরকে এখানে আশ্রয় দেবে বলেই আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত অনুমান। এটা আমার ব্যক্তিগত অনুমান। এখানে এটা বলছি না, আমি উচিত বলছি না, এটা আমার ব্যক্তিগত অনুমান, আমার মনে হয়। বুঝতে বুঝতে পারছি। কিন্তু এখানে একটা বিষয় যদি তোমাকে আমি একটু বলি, মানে হ্যাঁ। একটু স্মরণ করেছি। সেটা হচ্ছে যে এই যে মানে পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় আমরা দেখতে পেয়েছি, বা তুমিও ওই সময় বলেছিলে, আমার যতদূর মনে পড়ে, যে তুমি এবং আমার অন্যান্য যেসব বন্ধুদের সাথে কলকাতায় কথা হয়েছিল, যে ওখানে যেসব আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা অনেকটা বিজেপির পান্ডা হিসেবে এখন সক্রিয় রয়েছে, বা বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির পান্ডা হিসেবে পশ্চিমবঙ্গে মানে অ্যাক্ট করছে। আবার এখনকার যে আন্দোলনটা যখন হচ্ছে, তখনও আমরা দেখি যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, বা হচ্ছে যে আওয়ামী লীগের যারা হচ্ছে যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তারা এই আন্দোলনকে আসলে বাংলাদেশের 24-এর আন্দোলনের সাথে আহ, মানে করছে, অ্যালাইন করে তারা ওই যে 24-এর আন্দোলনে বদি মিডিয়ার যে ন্যারেটিভ, বা হচ্ছে ভারতের বর্তমান সরকারের যে ন্যারেটিভ, এটা পশ্চিমা এবং হচ্ছে ইসলামিস্ট একটি ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশে একটি ইসলামিস্ট যে উত্থান হয়েছে, ওই ন্যারেটিভের সাথে ইভেন এমন নিউজও আমি দেখলাম 24 ঘন্টা বা কোনো একটা চ্যানেলে, যে এই আন্দোলনকারীদের মদদ দিচ্ছে বাংলাদেশের জামায়াতে ইসলাম বা এরকম কিছু একটা। তো এই যে অ্যালাইন করার চেষ্টা, সেইটার একটা প্রভাব কি আসলে, যদি আলটিমেটলি মানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন সফল হয়, সেটার একটা প্রভাব কি আসলে আওয়ামী লীগারদের উপর পড়তে পারে না? আহ, দেখো, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। এক নম্বর হচ্ছে, এখানে যে ক্যাম্পেইনটা বিজেপি খুব নিছক ভাবে চালানোর চেষ্টা, সব শেষ যে কোনো ওদের বিরুদ্ধে যে কোনো আন্দোলন গেলেই ওরা সেই আন্দোলনটা চালানোর চেষ্টা করে যে এইটা জামাতের সঙ্গে যুক্ত আছে, কিন্তু এখন আর সেইটা সফল হবে বলে মনে হয় না। চালিয়েও খুব একটা সফল হবে না, মানুষ জানে। অভিজিৎ দীপকে পরিষ্কার বলেছে চক্কর জনতা পার্টি যে এরা শুধু হিন্দু মুসলমান মানে বিজেপির এটা পুরো রাজনীতি। এই রাজনীতির কতদিন চালাবে? হিন্দু মুসলমান, জামাত 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 কথা হবে। তবে এইটা ঠিক, মানে যে বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান চলে, তখন সেই গণ অভ্যুত্থানের মেন কেন্দ্র ছিল হাসিনা, শেখ হাসিনা। তখন ন্যাচারালি ভারত রাষ্ট্রে ক্ষমতায় বিজেপি। ফলে ভারত রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রীয়গতভাবে তার হাসিনার একটা সুসম্পর্ক ছিল। সেই সুসম্পর্কের জায়গা থেকে একটা পারস্পরিক একটা ডিল ছিল। কি ডিল ছিল না কি ছিল না সেটা আমি সেই বিশদে যাচ্ছি না। এবং মানে হাসিনা যখন ভারত রাষ্ট্রে এসেছে, ভারত রাষ্ট্রের ক্ষমতায় বিজেপি, এখন পশ্চিমবঙ্গের রাজ্যে ক্ষমতায় হচ্ছে তোমার বিজেপি। ফলে যারা আওয়ামী লীগের তারা এখানে আসে, ফলে ন্যাচারালি তারা কোনোভাবেই মানে বিজেপির বিরুদ্ধে কিংবা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে তারা কিছু বলবে না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে নতুন সরকার উল্টে গেলে এখানকার মানুষ থেকে মানে কোনো কিছু হলে আওয়ামী লীগের সমর্থকদের ওপর এখানকার মানুষ আক্রমণ করবে আলাদাভাবে, কারণ তাদেরকে আলাদাভাবেই মানে অন্য দেশের নাগরিক হিসাবে তারা এসেছে, তাদেরকে মানবিক দৃষ্টিভঙ্গিতে তারা ট্রিট করবে। আদৌ আওয়ামী লীগের সমর্থক বাংলাদেশ থেকে চলে আসছে, অথবা ওখান থেকে ওরা তাড়িয়ে দিয়েছে, অথবা আমরাও ওদিকে মারবো, এটা এখানকার মানুষ কোনোভাবে যারা আন্দোলনকারী কোনোভাবেই করবে না। আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি, কোনোভাবেই করবে না। একটা বিষয় জাস্ট মনে পড়লো, যে একটা নতুন কি একটা আইন এখানে জারি করা হয়েছে, এবং সেটার আন্ডারে সম্ভবত হচ্ছে তোমার ধরপাকড় হবে বা এরকম কিছু একটা দেখলাম, একটা নোটিশ। তো এইটার কারণে কি আসলে এক ধরনের গ্রেপ্তার, মানে কি বলে, একটা গ্রেপ্তারের উঠতে পারে, ঝড় উঠতে পারে নাকি এখন, বা কি হতে পারে? দেখো, দুটো দুটো কারণ। এক নম্বর হচ্ছে, যখন গভর্নমেন্টের বিরুদ্ধে এবং মানে যে কোনো ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে জনতার আন্দোলন হয়, তারা দমন পীড়নটা আরো বেশি বাড়ায়, আরো বেশি করে বাড়ায়। আর এখন পশ্চিমবঙ্গ একটা সরকার একটা নতুন আইন, গুন্ডা দমন আইন, মানে যে আইনটা একদমই আনকনস্টিটিউশনাল। আমাদের কনস্টিটিউশনে একটা আইন আছে, সরকার যার বিরুদ্ধে কোনো মামলা হবে তাকে অ্যারেস্ট করলে প্রত্যেকটা মানুষের একটা মানবিক এবং ফান্ডামেন্টাল রাইট আছে, সে তার পক্ষে উকিলকে দাঁড় করাবে এবং বিচারগত প্রক্রিয়া হবে। সেই বিচারগত প্রক্রিয়ার মধ্যে বিচারক যদি মনে করে যে তাকে মানে মানে পুলিশ কাস্টডিতে রাখতে হবে, তাকে জেল কাস্টডিতে রাখতে হবে, কিংবা তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু এইটা এমন একটা আইন এনেছে, কোন বিচার ছাড়াই কাউকে 1 বছর পর্যন্ত তাকে আটকে রাখতে পারে। 1 বছর পর থেকে তার বিচার প্রক্রিয়া শুরু হবে।
ফলে স্বাভাবিক একটা ফ্যাসিস্ট সরকার যখন একটা ডিক্টেটর সরকার একটা চলে তখন তারা এটা করে। ফলে এই আইন একদমই মানে অ্যান্টি কনস্টিটিউশনাল মানে এবং অমানবিক এবং আনএথিক্যাল, এথিক্যাল বলেই আমার মনে হয়। ফলে অবশ্যই যখন এরকম একটা বড় মানে জনতার একটা বিদ্রোহ তৈরি হয়েছে, সরকার বিরুদ্ধে বিদ্রোহ তৈরি হয়েছে, সরকার চেষ্টা করলে সেই আইনকে লাগু করে মানে যে কোনো আন্দোলনকারীকেই তারা জেলে ঢোকাবে নিজেদের ইচ্ছে মতো করে। তো তার বিরুদ্ধে প্রতিরোধও হবে, প্রতিবাদও হবে। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আশা করি আমাদের এই মানে ভারতের এই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তোমার সাথে আরো আলাপ হবে ভবিষ্যতে, বারবার আলাপ হবে। আদাব।